আজকে যদি গাজায় যদি আমেরিকা ডিফিটেড হয়, তাহলে নিঃসন্দেহে কালকে তাইওয়ান চীন দখল করবে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দখল করবে, এবং সারা ওয়ার্ল্ডে রাশিয়া পুরো ইউরোপ হবে তখন হুমকির মুখে পড়বে। তাই ইনএভিটেবিলিটি অফ কন্টিনিউয়াস রেজিস্ট্যান্স, এই শীর্ষক যে সেমিনার, সেই সেমিনারের সম্মানিত সভাপতি, যিনি কোচ কমিটিরও সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর শাহ একশো আছে। আচ্ছা, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আলকুস কমিটির সম্মানিত প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর শাহ কাউসার মুস্তাফা আবুল উলাই, সম্মানিত চিফ গেস্ট প্রফেসর ডক্টর নাকিব মোহাম্মদ নাসরুল্লাহ, স্পেশাল গেস্ট হিজ এক্সেলেন্সি মিস্টার মানসুর চাওয়াশি, এবং আজকের অনুষ্ঠানের আলোচক যিনি প্রবন্ধ উপস্থাপন করেছেন আমিরুল মুমিনিন মানিক, তাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে তারা যে উপস্থিত হয়েছেন এবং আমাদের এই অনুষ্ঠানকে সুন্দর করেছেন, সেজন্য তাদের প্রতি প্রথমত শ্রদ্ধা জানাচ্ছি, এবং সেই সাথে সাথে আমাদের এই অনুষ্ঠানে যারা সুধীমণ্ডলী উপস্থিত হয়েছেন তাদের সবার প্রতি জানাচ্ছি সম্মানিত সালাম। কোথা থেকে শুরু করবো সেটা নিয়ে প্রথমে চিন্তা করছিলাম। আজকে আসলে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয়টা আমাদের কাছে, যুদ্ধের বিজয় কে। আমরা 2023-এর 7ই অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা 1 বছর 5 মাস আমাদের অতিবাহিত হয়েছে। আমরা যুদ্ধের হতাহতের পরিমাণ নিয়ে দিয়ে আমরা সাধারণত যুদ্ধের জয় পরাজয় নির্ধারণ করি। আজকে আমরা ফিলিস্তিনে, বিশেষ করে আজকে গাজায় আমরা যেটা দেখছি, যেটা বিশ্বের সবচেয়ে বড় একটা কনসেন্ট্রেশন ক্যাম্প, 40 কিলোমিটার এবং 6 থেকে 8 কিলোমিটার যেটার প্রশস্ত, লেন্থ হচ্ছে 40 কিলোমিটার আর 6 থেকে 8 কিলোমিটার দা বিভিন্ন উইথ। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কনসেন্ট্রেশন ক্যাম্প। আপনারা যারা আজকে উইকিপিডিয়া যারা সার্চ দেবেন, সার্চ দিলে দেখবেন যে গাজা ইসরায়েল ব্যারিয়ার যেটা আছে সেটা হচ্ছে 65 কিলোমিটার। 65 কিলোমিটারটা কীভাবে? এটা নর্থে, সেখানে নর্থ গাজা, সেখানে যেটা শুরু হয়েছে, সেখান থেকে পুরোটা এখানে একটা ওয়াল দেওয়া আছে, $1 বিলিয়ন দিয়ে ওয়ালটা তৈরি করা হয়েছে। এই ওয়ালটা পরে এখানে এসে পুরো এই ওয়েস্ট দিয়ে আসার পর এটা আবার সাউথ দিয়ে পুরোটাকে কাভার করা হয়েছে। 65 কিলোমিটার, $1 বিলিয়ন খরচ করা হয়েছে এই ওয়ালের পেছনে। এবং এই ওয়ালে মাত্র 3টা এন্ট্রেন্স আছে, 2টা হচ্ছে পশ্চিম দিকে আর একটা হচ্ছে দক্ষিণ দিকে, যেটা হচ্ছে রাফার পর, যেটা হচ্ছে মিশরের সাথে যে করিডোরটা আর কি। এই ওয়ালটা, এখানে 7টা ব্যারিয়ার আছে ওয়ালের, এবং প্রত্যেকটা ব্যারিয়ার এক একটা পৃথিবীর সবচেয়ে সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট সেখানে ইউজ করা হয়েছে। সেখানে স্যান্ড থেকে শুরু করে, স্যান্ড যেখানে বিছানো 100 মিটার পর্যন্ত, স্যান্ডের নিচে প্রচুর মাইন সেখানে বসানো আছে। তারপর অটোমেটিক রাখেন, আপনার উইকিপিডিয়া সার্চ দিলে দেখবেন, উইকিপিডিয়া সার্চ দিলে সেটা 1/3, এখানে যে টোটাল যে ইকুইপমেন্টস আছে তার শুধুমাত্র 1/3 সেখানে উল্লেখ করা হয়েছে। বাকি 70%-এর বিষয়টা, সে বিষয়টা সম্পূর্ণরূপে উইকিপিডিয়াও চেপে গিয়েছে যে কি ভয়ানক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প ওখানে তৈরি করা হয়েছে। এরকম একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে যখন 2007 থেকে 2023 পর্যন্ত 2.1 মিলিয়ন, মানে 21 লক্ষ লোকের একটা জনগোষ্ঠী সেখানে বন্দী হয়ে রয়েছে। আপনারা যদি জানেন যে 2007 থেকে 2023 পর্যন্ত গাজার ইকোনমিটা কিসের উপর ডিপেন্ডেন্ট জানেন? সেটা $300 মিলিয়ন, যেটা কাতার 2007 সাল থেকে দিয়ে আসছে, সেটার উপর আচ্ছা আমার সময় খুবই সংক্ষিপ্ত, 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে আর কি, যেন আমি আর অত কিছু বলতে চাচ্ছি না। যাই হোক, এরকম একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে যখন 2.5 মিলিয়ন পিপল, যখন তারা চরম নিগৃহীত অবস্থা, যাদের না কোনো এগ্রিকালচার আছে, না কোনো ইন্ডাস্ট্রি আছে, না কোনো ধরনের তাদের জীবিকা চলার জন্য কোনো কিছু আছে, এরকম একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে যখন আর কি 2.1 মিলিয়ন পিপল, তাদের যখন জীবন সম্পূর্ণরূপে বাঁচা মরার সংগ্রামে পরিণত হয়ে যায়, সেরকম একটা সিচুয়েশানে তখন তাদের করণীয়টা কী? তারপরেও এখানে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন যে এই যে জনগোষ্ঠীটা এখানে বাস করছে, তারা এত ধরনের
নির্যাতন, প্রতি মুহূর্তে তারা নির্যাতন নিপীড়নের শিকার। সব ধরনের মানবিক সুবিধা তো এমনকি বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো তাদের প্রয়োজন করে সেগুলো তাদের জন্য নেই আর কি। এরকম একটা পরিবেশে, এরকম একটা সিচুয়েশনে যেখানে লিস্ট ফ্যাসিলিটি তারা পাচ্ছে সারা পৃথিবীর মধ্যে, একজন মানুষ বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন, এরকম একটা জনগোষ্ঠী 7ই অক্টোবর একটা কাজ করেছে, যে কাজটা বেন গরিয়ান, যিনি হচ্ছেন ইসরায়েলের প্রতিষ্ঠাতা এবং ইসরায়েলের প্রথম প্রাইম মিনিস্টার, তিনি যে 3টা স্টেজ দিয়েছেন যে ইসরায়েলকে রক্ষার জন্য, সিকিউরিটির জন্য, যেটা প্রথমটা যে ডিটারেন্স, দ্বিতীয়টা হচ্ছে আর্লি ওয়ার্নিং, আর থার্ড স্টেজ হচ্ছে অফেন্স, যেটা আর কি অফেন্সিভ পাওয়ার। এই 3টা স্টেজের, সেই 3টা স্টেজকে এরকম একটা কনসেন্ট্রেশন থাকার পরে সেখানে যে 1400 যোদ্ধা এই ওয়ালটাকে অতিক্রম করতে পেরেছে, এই মাইনগুলোকে অতিক্রম করছে, তারা হুন্ডা নিয়ে, তারা প্যারাগ্লাইডার দিয়ে এভাবে উপর দিয়ে পার হয়েছে সেখানে। এটা যদি 1000 জেমস বন্ড যদি হলিউডে তৈরি করা হয়, সেটা সম্ভব না এই ধরনের একটা আন্দোলনের জন্য। তারা যেটা যেটা হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং আবু ওবায়দা দুইজনই কয়েকবার বলেছেন এই বিষয়টাকে, যদি আমরা যদি গাজার বিষয়টাকে যদি গাজা এটা কনটেক্সটে চিন্তা করি, সেটা একটা ওয়ার্ল্ড কনটেক্সটে যদি চিন্তা করি, সেটা একটা ভিন্ন রকম বিষয়। আমরা যদি একটা ওয়ার্ল্ড কনটেক্সটে চিন্তা করি, আপনারা চিন্তা করে দেখেন, ইউক্রেনের যুদ্ধ আমেরিকা থামিয়ে দিয়েছে, কিন্তু গাজার যুদ্ধ কেন তারা থামাচ্ছে না, কিসের জন্য? গাজা হচ্ছে আমেরিকার জন্য ভাইটাল পয়েন্ট। আজকে যদি গাজায় যদি আমেরিকা ডিফিটেড হয়, তাহলে নিঃসন্দেহে কালকে তাইওয়ান চীন দখল করবে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দখল করবে, এবং সারা ওয়ার্ল্ডে রাশিয়া, পুরো ইউরোপ হবে তখন হুমকির মুখে পড়বে। এইরকম একটা জিনিস আমেরিকার জন্য এটা এইরকম ইম্পর্টেন্স রাখে। আমরা যদি মনে করি যে এই যে জিও পলিটিক্যাল কথা চিন্তা করি, জিও পলিটিক্সের যে মানে মিডল ইস্টের যে ভূমিকাটা, সেটা হচ্ছে পুরো ইসরায়েল হচ্ছে আমেরিকার জন্য একটা ভাইটাল জিনিস। সেখানে যদি তারা যদি এই ফ্রন্টটাকে যদি রক্ষা করতে পারে, তাহলে সারা ওয়ার্ল্ডকে তারা মেনটেন করতে পারে। এটা হচ্ছে তাদের, এটা লাস্ট ফ্রন্ট। এই যে কেন তারা এত মরিয়া হয়ে উঠেছে, কিসের জন্য তারা গত 1 বছর 3 মাস ধরে আজকে 61,000 মানুষকে হত্যা করেছে, 10 লক্ষ মানুষের মতো সেখানে তারা, যারা কেউ 1,10,000-এর মতো তারা আহত হয়েছে, 10 লক্ষের অধিক মানুষ সেখান থেকে ভূমিচ্যুত হয়েছে। এত কিছু করার পরও তারা থামছে না কিসের জন্য? হিউম্যান রাইটসের কোনো রকম তোয়াক্কা করে না। যেটা ইরানের রাহবার বলেছেন যে এটা হচ্ছে একটা ম্যাড ডগ আর কি, র্যাবিট ডগ কী করে, সে যখন আর কি মরিয়া হয়েছে, সে যাকে পায় তাকে কামড়ানো শুরু করে। একে কোনো অবস্থাতেই তাকে কিন্তু ইয়েভাবে ছেড়ে দেওয়া যায় না। এভাবে যদি তাকে ছেড়ে দেওয়া হয়, সে আশেপাশের আরব বিশ্বের, আজকে আমরা জানি, আমরা ভাবি যে আজকে তুরস্ক বোধহয় নিরাপদ রয়েছে, আজকে যদি ইরান নিরাপদ রয়েছে, আজকে পাকিস্তান নিরাপদ রয়েছে, কিন্তু ইসরায়েল এমন একটা এলিমেন্ট, যদি একে বেঁচে থাকে, আজকে তুরস্ক আজ থেকে 20 বছর পর কয়েক টুকরা হয়ে যাবে, ইরাক কয়েক টুকরো হবে, পাকিস্তান কয়েক টুকরো হবে, ইরান কয়েক টুকরো হবে। কিন্তু মুসলিম বিশ্ব এই যে ভয়ঙ্কর এই থ্রেটটাকে, এটা কেউ অনুভব করতে পারছে না। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম এই থ্রেটটাকে অনুভব করতে বলেছিলেন বলেই উনি আল কুদস দিবস ঘোষণা করেছেন, সারা বিশ্বের মুসলমানদেরকে আহ্বান জানিয়েছেন যাতে এই যুদ্ধে ফিলিস্তিনকে মুক্তি করার যুদ্ধে যাতে তারা সবাই সামিল হয়। কিন্তু আমরা এই আহ্বানে কাউকে সাড়া দিতে দেখিনি। আজকে আপনারা যারা আজকে রমজান মাস, আজকে আমরা পবিত্র কোরআনের কুতুবা আলাইকুমুস সিয়াম, আমরা এই আয়াতে আমল করি, কিন্তু কুতুবা আলাইকুমুল কিতাল এই আয়াতে আমরা কয়েকজন আমল করি? আল্লাহ কি আমাদেরকে শুধু নামাজ পড়তে বলেছেন? আসলে কি আমাদেরকে শুধু বলেছেন যে কুতিবা আলাইকুমুল কিসাস কিংবা আকিমুস সালাত আতু যাকাত, এগুলাই কি শুধু আমাদের বিধান? নাকি আমাদের মুসলমানদেরকে আমাদের অস্তিত্ব রক্ষা করতে হবে, কুতিবা আলাইকুমুল কিতালের প্রতি আমাদের আমল করতে হবে, আমাদের যুদ্ধ করতে হবে, আমাদের এই পরাশক্তির বিরুদ্ধে যারা সাম্রাজ্যবাদী তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। যদি আমরা এই আমাদের ভূমিকাটা পালন না করি, আজকে আমরা দেখি, আজকে মানে ন্যাটোভুক্ত একটা দেশ, মুসলমান দেশ, সে হচ্ছে পৃথিবীর 9th সুপার পাওয়ার বলে নিজেকে দাবি করে, কিন্তু আজ পর্যন্ত সে ইসরায়েলের বিরুদ্ধে একটা বুলেট পর্যন্ত সে ছোড়েনি। এটা এরকম কেন? আজকে আমাদের সম্মানিত যে প্রবন্ধ উপস্থাপক উনি বলেছেন যে আমাদেরকে সারা পৃথিবীর সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এরকম একটা, কিন্তু এটা কাজটা কি মুসলমান বিশ্বের যারা নেতৃত্ব পর্যায়ে তাদের দায়িত্ব, নাকি আমাদের সাধারণ মানুষের দায়িত্ব? সারা বিশ্বের মুসলমানদের সেন্টিমেন্ট তো ফিলিস্তিনদের প্রতি রয়েছে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। কিন্তু সরকারগুলো তারা কি করছেন? উনি বলেছেন যে তাদের জনশক্তি, তাদের ধন, এগুলো সব কিছুই তাদের হাতে রয়েছে, মুসলমান বিশ্বের হাতে। মানে পৃথিবীর 1/3 যে তাদের যে মানে খনিজ সম্পদ, সেটা মধ্যপ্রাচ্যে। কিন্তু আজকে তারা এগুলো সত্ত্বেও তারা কেন কোনো ভূমিকা নিতে পারে না, কেন, কিসের জন্য?
এর কারণটা কি? অথচ এই যে 7ই অক্টোবর তারা যে কাজটা করেছে, তারা এটা বলেছে আমরা আমাদের সকল ধরনের সীমাবদ্ধ থাকা সত্ত্বেও আমরা যে কাজটা করতে পেরেছি, সমস্ত মুসলিম বিশ্বের দায়িত্ব ছিল আমাদের সাহায্যে এগিয়ে আসা, কিন্তু তোমরা সেটা এগিয়ে আসোনি। তোমরা মুসলমান বিশ্ব আমাদের প্রতি যে তোমাদের দায়িত্ব ছিল, যে আহ্বান আল্লাহ পাক তোমাদের প্রতি দিয়েছে, যে কোনো মজলুম অসহায় মানুষকে যদি অসহায় অবস্থায় দেখো তার সাহায্যে তোমরা এগিয়ে আসবে, তোমরা সেই দায়িত্বটা তোমরা পালন করনি। আমরা এত সীমাবদ্ধতা সহজ হয়ে এই দায়িত্বটা পালন করতে পারি, তোমরা 9 সুপার পাওয়ার হওয়া সত্ত্বেও তুমি কিসের জন্য এই কাজটা তুমি করতে পারো না? তুমি তো ঠিকই ইরাকে আক্রমণ করতে পারো, সিরিয়ায় আক্রমণ করতে পারো, লেবাননের বর্ডারে আক্রমণ করতে পারো। এসব ন্যাশনাল ইন্টারেস্ট আমাদের কাছে এতটা উপরে হয়েছে যে উম্মার ইন্টারেস্টকে আমরা সম্পূর্ণরূপে ভুলে গিয়েছি। উম্মাকে আমরা আজকে আমরা মুসলিম উম্মার যে কনসেপ্ট, এই কনসেপ্টটাকে আমরা মনে করি যে এটা একটা মানে এই কনসেপ্টটা জাস্ট একটা ধারণাগত বিষয়, এটার কোনো প্র্যাকটিক্যাল লাইফে আমাদের মধ্যে ইন্নামাল মুমিনুন ইখওয়া এই বন্ধনটা আমাদের মধ্যে নেই। আজকে আমরা এখানে সেমিনারে বসছি, এরকম যদি আমরা শত শত হাজার হাজার সেমিনার আয়োজন করি, এগুলো কোনো ফল দেবে না ফিলিস্তিনিদের জন্য। প্যালেস্টাইনের জন্য কী দরকার? ওদের এখন খাদ্য দরকার, ওদের এখন অস্ত্র সাহায্য দরকার, ওদের সাহায্য হচ্ছে নিজেদের মুক্তির জন্য। আমাদের যে স্টেপ নেওয়া দরকার, সেই স্টেপটা ইসলামিক স্টেটগুলোর পক্ষে, বিশ্বের যতগুলো মুসলিম স্টেট আছে তাদের পক্ষে নেওয়া উচিত ছিল। কিন্তু তারা যখন এই দায়িত্বটা পালন করেনি, সেখানে ওরা দেখিয়ে দিয়েছে যে আমরা যদি পারি এই ক্ষুদ্র সীমাবদ্ধতা সহ বেন গরিয়ানের টোটাল ইসরায়েল প্রতিষ্ঠার যে তত্ত্বটাকে প্রশ্নের সম্মুখীন করতে সারা বিশ্বের মুসলমানরা কেন এটা পারে না? তার মানে তাদের সদিচ্ছা নেই। যদি তাদের সদিচ্ছা থাকতো তাহলে অবশ্যই তারা ফিলিস্তিনিদের এই অসহায় অবস্থা দেখে তাদের মন পোড়াতো, এবং তারা অবশ্যই সেজন্য তাদের যে কার্যকরী যে পদক্ষেপ সেটা তারা নিত। আমি অনেক কিছু আলোচনার ছিল, এমনকি আমি এগুলো সব ডিটারেন্স, সেগুলো যে ইকোনমিক আসপেক্ট, মিলিটারি আসপেক্ট, টেকনোলজি, পলিটিক্যাল, যে ইন্টারন্যাশনাল সাপোর্ট, ডোমেস্টিক যে কোহেরেন্স যেটা ইসরায়েলের মধ্যে, এগুলো কীভাবে হুমকির সম্মুখীন হয়েছে 7ই অক্টোবরের পর, অন্যান্য অনেকগুলো বিষয় আমি আজকে আলোচনার জন্য উপস্থিত করেছি, কিন্তু সম্ভব আজকে সময়ের সংক্ষিপ্ততার জন্য সেগুলো কিছু আলোচনা করতে পারছি না। কিন্তু এই আশা ব্যক্ত করছি যে আমরা শুধুমাত্র সেমিনার, সিম্পোজিয়াম এগুলো আলোচনার মধ্যে যদি আমরা নিজেদের সীমাবদ্ধ থাকি, বরং আমাদেরকে যে আমাদের যতগুলো পর্যায়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের চিন্তাবিদরা আছেন, তারা অনেক বেশি তার বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারেন। তাদের মানে তাদের জার্নালগুলোতে ফিলিস্তিনের পক্ষে আমাদের কী কী করা উচিত সে ব্যাপারে যদি এভাবে একটা মানে খুবই উপযোগী আর্টিকেল আসে, যেটা সারা পৃথিবীতে সচেতনতা সৃষ্টি করবে, কনসাসনেস সৃষ্টি করবে বুদ্ধিজীবী মহলে, সারা বিশ্বের ইন্টেলেকচুয়াল, সারা বিশ্বের আলেমদের মধ্যে যদি এ ধরনের কোনো তাদের মধ্যে যে যখন একটা আন্দোলনটা বিশ্বব্যাপী এই পর্যায়ে যাবে, তখন সরকারের পক্ষ থেকে সেটার পক্ষে একটা রেসপন্স আমরা দেখতে পাবো হয়তো বা। ঠিক আছে, এখানে আপনাদের সামনে বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ধন্যবাদ ডক্টর এ কে এম আনোয়ারুল কবির।